যে আন্দোলনটা এখন মবে তৈরি হলো এবং মবের সাথে বলতেছে মব জাস্টিস, মবের সাথে দ্য ওয়ার্ড মবের সাথে দ্য ওয়ার্ড জাস্টিস যায় না, ইটস টোটালি ডিফারেন্ট। মব যায় মাফিয়াদের সাথে, মব ক্রিয়েট করে মাফিয়ারা। তাহলে কি আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কি মব স্টার, মাফিয়া স্টার? বাংলাদেশে যদি একজন মাফিয়া স্টার যদি সরকার পরিচালনা করে, তাহলে আমরা কি আশা করতে পারি? বাংলাদেশের 52 থেকে আমরা এখন দেখছি যে বাংলাদেশ এটা সুপরিকল্পিত ভাবে 32 নম্বর জ্বালানো, সুপরিকল্পিত ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে অশালীন ব্যবহার করা, সুপরিকল্পিত ভাবে গণভবনে অশালীন ব্যবহার করা, এগুলো সবকিছুই ওনার সুদূর প্রসারী একটা প্রোগ্রাম, পরিকল্পনা। তাই যদি হয়ে থাকে, এই পরিকল্পনা কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়। এটি হচ্ছে ভ্যান্ডালিজমের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, যেরকম আগে বাড়িঘর দখল করে ফেলতো ডাকাতরা, ঠিক সেই দেশটাকে, বাংলাদেশটাকে উনি ডাকাতির মাধ্যমে, গ্লোবাল একটা মাফিয়ার মাধ্যমে, একটা পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে উনি ডাকাতি করে ফেলেছেন। তো আন্দোলনটার যে সূচনাটা হয়েছে সেটা 18 সন থেকে এটাকে আস্তে আস্তে করে একটা পরাশক্তি ডিজাইন করেছে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে আপনার সংবাদ মিডিয়া থেকে আরম্ভ করে স্টুডেন্টদের, ইয়াং জেনারেশন, যারা সবাইকে গ্রুমিং করার কাজটা করেছেন। এবং তার পেছনে যে হাতটা ছিল বাংলাদেশের বুকে, সেটি হচ্ছে ডক্টর ইউনূস। এবং উনি যখন ইউএনএতে আসলেন, ইউএনএতে এসে প্রথমেই যাদেরকে পরিচয় করিয়ে দিলেন মাস্টার মাইন্ড হিসেবে, তারা ছিল দেশের ভিতরে মাস্টার মাইন্ড, কিন্তু গ্লোবালি, ইন্টারন্যাশনালি যেই রুটে যে কাজ করেছে সেটি হচ্ছে স্বয়ং ডক্টর ইউনূস। এবং ওনার ক্লিন্টন ফাউন্ডেশন এবং ওনাদের সাথে যেমন জুইশ সংগঠনদের সাথে, জুইশ বন্ধুদের সাথে যে তাদের যে ওনার যে সখ্যতা, সেই সখ্যতা, দীর্ঘদিনের সখ্যতা উনি গড়ে তুলেছেনই, ওনাকে পিক করা হয়েছে এই জন্য যে কখনো বাংলাদেশে এই একটা ঘটনা ঘটাবে। এবং সেই জন্যই কিন্তু এইবার 18 সন থেকে যখন শুরু করেছে, এটি কিন্তু আওয়ামী লীগ কিরকম মানে কি ধরনের সরকার পরিচালনা করছে সেটার জন্য না, এটি করা হয়েছে এই জন্য যে সাউথ এশিয়াতে পরাশক্তির যে মোড়ল দেশ, তার আস্থানাটা, তার গ্রিপটা, তার পাওয়ারটা কতটুকু দখলে থাকবে সেটাকে নিশ্চিত করার জন্য তারা আগাম একটা পরিকল্পনা করেছিল। সেই আগাম পরিকল্পনা তখন থেকেই এক্সিকিউশনে যায় যখন নাকি দেখে যে 18 সনের পর্যন্ত বাংলাদেশ, তৎকালীন যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকার ভারতের সাথে, চায়নার সাথে, তারপরে রাশিয়ার সাথে, জাপানের সাথে বিভিন্নভাবে শুধু সেই অংশটাকে নিয়ে, সেই কন্টিনেন্টটার মধ্যেই কিন্তু তারা একে অপরের সহযোগী শক্তি হিসেবে পরিচালিত হচ্ছে এবং তারা এককভাবে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ব্রিক্স একটি যখন হলো, ইউরোর মতো আর একটা ব্রিক্স কারেন্সির একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ওই দেশগুলো সবাই রয়েছে, দ্যাট মিনস এটা ডলারকে কাট করছে। তো যেখানে নাকি এই ধরনের একটা উদ্যোগ সাউথ এশিয়া এবং সেই বলয়ের মধ্যে চলে যাচ্ছে, সেই সময় যুক্তরাষ্ট্রের যে বলয়টা, সেটা মনে করলো আমাদের যে ক্ষমতা, আমাদের যে প্রেজেন্সটা, সেই প্রেজেন্সটা সাউথ এশিয়াতে দুর্বল হয়ে যাচ্ছে এবং এটাকে সুনিশ্চিত করতে হলে আমাদেরকে ঠিক আরব স্প্রিং যেরকম আরব কন্টিনেন্টে করেছে, বিভিন্ন দেশের উপরে রাষ্ট্রপ্রধানকে উকড়ে দিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়েছে, ঠিক সেই কাজটি কিন্তু বাংলাদেশে এখন করবে। তার মানে বাংলাদেশের মানুষের কিন্তু নিজস্ব মানুষের ইচ্ছার কোনো প্রতিফলন এখানে ঘটেনি। এখানে গুটি কয়েক মানুষকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে একটি মব পরিচালনা করা হয়েছে এবং ডক্টর ইউনূস হচ্ছেন সেই মবের মব স্টার। যে মব স্টার, এইরকম একজন মব স্টার, তখন যদি আমরা একটু 200 বছর 250 বছর পেছনে চলে যাই, তাহলে হয়তো সেখানে সুনির্দিষ্ট মব স্টার পাওয়া যায়নি, কিন্তু তখন বাংলাকে ব্রিটিশ যখন দখল করে, তখন করেছিল মীর জাফরের মাধ্যমে, পেছন দরজা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে এবং খুনের মাধ্যমে। এবং ঠিক সেই জায়গাটা, সেটা কি এবার আবার এটাই পুনরাবৃত্তি হলো। এটা হচ্ছে মডার্ন কু, এটা মডার্ন পরাশক্তি দিয়ে কু করেছে। যেমন কি 71 সালে আমাদের দেশে পাকিস্তানি দখলদার বাহিনী ছিল, দখলদার বাহিনীদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে 71-এ, তারা
বিজয় করতে পারেনি, তারা পরাজিত শক্তি 16 ডিসেম্বরে পরাজয় বরণ করেছে। কিন্তু এবার তারা পেছনের দরজা দিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে, যেমন জামাত এবং শিবির তারা নিজেদের পরিচয় গোপন রেখেছে। ডক্টর ইউনূস সে ফ্রান্সে চলে গেছে, সে বলছে যে তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে লুকোচুরির মতো, যে টেবিলের নিচ দিয়ে যেরকম মানুষ আমরা বলে থাকি যে ঘুষ ক্ষতি টেবিলের নিচ দিয়েই চলে, তাই না? ঠিক সেইরকম একটা বাণিজ্য করে তারা এই বাংলাদেশকে, যেহেতু বাংলাদেশটা একটা জিও পলিটিক্সে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেই জায়গাটায় মার্কিনী একটা হস্তক্ষেপ এবং সেখানে একটা পাওয়ার গেম, পাওয়ার প্লের মধ্যে তার অংশগ্রহণটা জোরালো করার জন্য সে এই কাজটা করেছে। এখন কথা হচ্ছে যে যখন এরা আসলো তখনই সঙ্গেই দেখি জামাত এবং শিবিরের লোকজন বিভিন্ন জায়গায়, যেমন ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলরের জায়গা, বাংলাদেশ বেতারের কর্ণধার, অমুক জায়গায় কর্ণধার, তমুক জায়গায় কর্ণধার, সব কিন্তু শিবির ঢুকে গেল। এতদিন কিন্তু আন্দোলন করেছে, বিএনপিও করেছে, তারা একটা সুষ্ঠু রাজনীতি করার জন্য অথবা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা রাজনীতি করেছে। তারা মাঠে ময়দানে ছিল, সেটা কখনো সবল ছিল, কখনো দুর্বল ছিল, সেটা ছিল। এটা একটা দেশের ভেতরে এইগুলো এইভাবে আন্দোলন থাকবে এবং মানুষের কথাবার্তা বলার জন্যই রাজনৈতিক দলগুলো সেই দায়ভার নিয়ে থাকে। এবং সেই জায়গাটায় বিএনপি যে নির্বাচনে যায়নি, আপোষহীন, এই জায়গায় কিন্তু আমি একজন বিশ্লেষক হিসেবে আমি সেটা মানতে পারি না এই জন্য যে আমি হারি কি জিতি সেটা পরের কথা। আমি ক্ষমতায় যাব এইরকম একটা গো ধরে আমি রাজনীতি করব না। আমি জনগণের স্বার্থে যখন আমি কাজ করব, তখন আমাকে আমার জনগণ যারা আছে, তারা আমাকে যারা সাপোর্ট করে, তাদের যে ভোটাধিকারটা আছে, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেবে, এই সুযোগটা কিন্তু আমি তাদেরকে দিয়ে দেব। সেখানে কারচুপি হোক, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, আমি তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে আমি ভোট কেন্দ্রে নেওয়ার সেই ব্যবস্থা করব। এরপরে দেখা যাবে যে আমরা ভোট দিতে পারলাম কি পারলাম না। সেই জায়গা থেকে কিন্তু বিএনপি বা তার শরিক দলরা নির্বাচনে অংশগ্রহণ না করে, বারবার নির্বাচনে অংশগ্রহণ না করে অন্য পক্ষকে কিন্তু বড় একটা দরজা খুলে দিয়েছে। যেমনটি সেটা করেছে, তেমনটি নিজেরা কিন্তু অনেক পেছনে পড়ে গেছে নিজেদের। যে যদিও ওনারা বলেন যে এখন আমরা আমাদের বিপ্লব বা আমাদের আন্দোলন সফল হয়েছে, আসলে তা হয়নি। কেন হয়নি? আপনারা দীর্ঘ দিন ধরে যখন আন্দোলন করলেন, সেই আন্দোলন করার পরে এখন যে যারা এই স্বাদটা গ্রহণ করছে, যারা বসেছে, তারা একটা পরাশক্তি। যেমন কি তারা, আমি আবারও বলছি, 71-এ পরাজিত শক্তি, তারা এবার কুয়ের মাধ্যমে তারা টোটালি একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা মাফিয়া স্টাইলে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, যেটির মধ্যে কোনো লিগ্যালিটি নাই, প্লেন এন্ড সিম্পল, কোনো লিগ্যালিটি নাই। এইভাবে যদি হয় তাহলে শুধু রাষ্ট্র নয়, এটা বিশ্ব চলতে পারে না। কিছুদিন পরে দেখবেন যেই বড় বড় দেশগুলো এই ধরনের আচরণ করছে, এই জনগণ কিন্তু তাদের বিপক্ষে দাঁড়াবে। এটাই মানুষের নেচার। এই যে মনে করেন আপনি বলছিলেন যে ইউনূস সাহেব যে বক্তব্যটা দিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে, এবং তিনি মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছেন আন্দোলনের, এবং তিনি বলেছেন যে এটা দীর্ঘদিনের পরিকল্পিত একটা আন্দোলন, সুপরিকল্পিত। তো এই জায়গায় তৎকালীন সরকার কি তাহলে ফেল করলো? তারা কি সুপরিকল্পনাটাকে ধরতে পারে নাই? এই জায়গায় আমি আসছি, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই জায়গায় আমি আসছি। এখানে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সরকার যারা ছিলেন তারা কিসে ব্যস্ত ছিলেন? আমার প্রশ্ন কিন্তু সেখানে যে ওনারা কিসে ব্যস্ত ছিলেন। উনি ন্যাশনাল সিকিউরিটি ওনাদের থাকার কথা ছিল, ওনাদের পলিটিক্যাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা ছিল, তারপরে আপনার ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সের সাথে তাদের কোঅপারেশনের দরকার ছিল, যে তাদেরকে দেশটাকে যে সেফটি রাখবে, সেটা কখন কি হচ্ছে না হচ্ছে সেটার ফিডব্যাকটা কি আসলে কি প্রধানমন্ত্রী পেয়েছেন কি পেয়েননি, কোথায় কম্প্রোমাইজ হয়েছে, কোথায় এই টাকাগুলো যে বিদেশি শক্তি মোড়ল দেশ যে মানে টাকা ঢেলেছে। বিবিসির বাংলার একটা জায়গায় আমরা দেখেছি, সেটি হচ্ছে যে তারা প্রায় ইউএস এইডের মাধ্যমে অনেক বড় একটা বরাদ্দ করেছে এবং সেটার মাধ্যমেই টাকাগুলো খরচ করা হয়েছে। এবং শুধু এক জায়গায়, শুধু কেবল আপনার ইউনিভার্সিটি অথবা ছাত্রদের মাঝখানে নয়, যেটা করেছে তারা প্রতিটি সেক্টরে এই ইনভেস্টমেন্টটা তারা করেছে এবং বাংলাদেশ মিলিটারির ভিতরেও করেছে। তাহলে এতটুকু কম্প্রোমাইজ যখন যে জায়গাটা হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী জানলো না কেন? এবং এই জানলো না কেন
তাহলে জাতি এই বিশ্বাসঘাতকদেরকে, আমি আবারও বলছি যে 250-300 বছর আগে মীর জাফরের কারণে বাংলা হাতছাড়া হয়েছে ফিরিঙ্গিদের কাছে, তাহলে বাংলা যেভাবে হাতছাড়া হয়েছে এবারও বাংলাদেশ ঠিক সেইভাবে মীর জাফরদের হাতে মাধ্যমে কিন্তু হাতছাড়া হলো। এবং এখানে যে পরাশক্তি যারা আসছে তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে, এটাই ঠিক। কিন্তু কথা হচ্ছে যে তাহলে আমি ওইটাকেই ধরে নেব যে বাংলাদেশের যে সিকিউরিটি লেভেলটা, সেই সিকিউরিটি লেভেলে কেউ কাজ করে না, এবং একটা ন্যাশনাল সিকিউরিটি লেভেলে কাজ করার জন্য যেই ভাবে কাজ করার কথা সেই কাজের মধ্যে মনোনিবেশ না করে তারা কিসে ব্যস্ত ছিল, এটা বাংলার জনগণের কাছে বলতে হবে। এটা সত্য, এই দুঃখের সাথে আমি সেটা বলছি, এটা বলতে হবে। আরেকটা জিনিস বলতেই চাই, প্রশ্ন করতেই চাই, আপনি বলছিলেন যে নানাভাবে পরিকল্পনা করে, যেটা ইউনূস সাহেব বলেন, আপনি বলছিলেন নানাভাবে পরিকল্পনা করে আন্দোলনটা করা হয়েছে। দেশের মানুষ কি সেটা বুঝতে পারলো না? দেশের রাজনৈতিক দলগুলো, সরকার ফেল করলো, দেশের রাজনৈতিক দলগুলো কি ফেল করলো? তারা কি ধরতে পারলো না এই এটা যে তারা একটা ষড়যন্ত্রের মধ্যে ঢুকে যাচ্ছে বা ঢুকে গেল? আমি এই জায়গাটায় আমার অগ্রজ একজন বিএনপির ডাকসাইটের একজন নেতা, উনি লক্ষ্মীপুরের এনি ভাই, আমিও নোয়াখালী এবং লক্ষ্মীপুরে আমার নানার বাড়ি। আমি যথেষ্ট আমি ওনাকে চিনি। 90-এর আন্দোলনের সময় আমরা থাকলে আমাদের আলোচনাটা খুবই ভালো হতো। আমারও ওনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনারা কি কখনো আন্দোলনকালে এতটুকু মনে করতে পেরেছেন বা এতটুকু কি জিনিসের মনের মধ্যে এসেছে যে আমি আজকে যে আন্দোলন করেছি, আমাদের যেই গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী যে আন্দোলনটা করে আসলাম, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেটার জন্য তো আমরা প্ল্যান ছিল না, বা যারা ঘটিয়েছে সেই ঘটনাটা সেখানে তাদেরকে তো আমরা চিনলাম না। আমরা কিন্তু যখন নাকি একটা আন্দোলন করি তখন কিন্তু আমাদের, যেমন 90-এর আন্দোলনে আমি মাঠে ছিলাম, আমরা জানতাম আমাদের গ্রুপের কোন মেম্বারটা কি করছে না করছে, কোথায় কি হচ্ছে, কোথাও যদি কিছু হয় থাকে তখন তাকে শনাক্ত করা, সে কি আমাদের কি বাহিরের, কেন এটা করলো, এটা আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল না, কারণ আমরা চাই না যে আমাদের আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হোক, তাই না? তো সেই জন্য আমি ওনার কাছে একটা প্রশ্ন আমার ছিল যে আপনারা কি কখনো এটা মানে ধরতে পেরেছেন দীর্ঘ এই বেশি দিন না, সত্য আমি 16 বছরের কথা যাব না, আমি জাস্ট বলবো যে 18 সনের পর থেকে অথবা খুব ক্লোজ পাস্ট, যেটা ক্লোজ পাস্টের মধ্যে কি আপনারা দলীয় মানে কার্যক্রমের বাহিরের কোনো ঘটনা আপনারা বুঝতে পেরেছেন কিনা যে এই ঘটনাটা মিলতেছে না আমাদের কথার সাথে বা আমাদের কাজে কর্মের সাথে, আমরা এই ডিরেকশনের আন্দোলন নিতে চাচ্ছি কিন্তু ওইটা হইল কি করে? হ্যাঁ, তো এইরকম কতগুলো জিনিস হয়েছে। এখন যেমন সাখাওয়াত সাহেব বলেছে একটা বুলেটের কথা, যে আর্মসের কথা যেটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু রেগুলার ফোর্সের না, এটা সবাই জানে, কিন্তু এখন তারা চুপ করে আছে, কেউ কিছু বলছে না এই ব্যাপারে। এবং কিন্তু খুব ইন্টারেস্টিংলি উনি যখন এই কথা বললেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, ওনাকে কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। তো আমার প্রশ্নটা এনিভাইয়ের কাছে ছিল এটা, যে উনি হয়তো এর মধ্যে যদি জয়েন করে ফেলে তাহলে তো আরো ভালো হবে। আমি ওনার কাছে খুব শ্রদ্ধার সাথে, যদিও উনি একটা রাজনৈতিক দল করেন, কিন্তু সর্বশেষে উনি কিন্তু বাংলাদেশের একজন বাঙালি। আমি খুব শ্রদ্ধার সাথে একজন রাজনীতিবিদকে বাংলাদেশের সেইভাবেই আমি নেব, এবং আমরা মনে করি যে একসাথে বসে অনেক আলাপ আলোচনার মধ্য থেকেই কিন্তু সংস্কারটা আসার কথা। আপনি যে আমি এখন একটু সংস্কারে যাচ্ছি, আমি মনে করি যে আপনি আপনার প্রশ্নের জবাবটা হয়তো আমার থেকে পেয়ে গেছেন, যে প্রশ্নটা আমারও ছিল আর কি। তো এখন কথা হচ্ছে যে এইখানে ভিতরে অনুপ্রবেশ, এই যে অনুপ্রবেশ আন্দোলনের মধ্যে যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, সেটা কি আপনারা করতে পেরেছেন? এখন ঠিক সেই রকমই সরকার কিন্তু একটা পর্যায়ে তাদের কিছু দুর্নীতির জন্য, যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির জন্য বা পপুলাস, এটাকে বলা হয় পপুলাস অ্যাক্টিভিটিস, মানে পপুলাস অ্যাক্টিভিটিস মানে হ্যাঁ আমি মাথা গুনে দেখলাম যে আমার এখানে 1000 মানুষ আছে, এই মাথা গোনার জন্য আমরা একটা সময় করতাম, এরশাদের সময় আমরা ওই রিক্সার গ্যারেজে কন্ট্যাক্ট করতাম, তো 500 রিক্সা আছে আমার, এই ধর টাকা নিয়ে যা, হ্যাঁ রিক্সার গ্যারেজের মালিক সে 500 রিক্সা চালককে মিছিলে নিয়ে আসলো, হ্যাঁ ওটা ওদের একটা ব্যবসা। তখন আমরা ওইভাবে মাথা গুনে রাজনীতি করতাম, কিন্তু আমার মনে হয় না এখন আর সেই মাথা গুনে রাজনীতি করার সময়। কারণ হচ্ছে যে আপনি অনুপ্রবেশকারীরা কিন্তু এর মধ্যে ঢুকে হেলমেট পরে ছাত্রলীগ পরিচয় দিয়ে গুলি করেছে, মেরেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই হেলমেটধারীরা হচ্ছে শিবিরের কর্মী। এখন আপনারা দেখতে পাচ্ছেন আরো দিন যাচ্ছে, আরো বের হবে। এখন অকপটের শিবির বলছে যে আমরা ছাত্রলীগে ছিলাম, এখন কেউ বলছে আমি কোনো পদ হোল্ড করি নাই।
যাই হোক, এখন অনেক কিছুই বলতে পারবে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে থেকে হ্যাঁ আন্দোলনকে প্রতিহত করা অথবা যেটা করা সেটা না করে যদি তারা একটা ভুল কাজ করে, যে জায়গাটাকে ক্রাইম বলা হয়, তাহলে সেই ক্রাইম করে এবং সেই দোষটা চলে আসছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের উপরে। ঠিক সেরকমই কিন্তু এই আন্দোলনের সময় স্নাইপার ইনভলভ করা হয়েছে। আমি একটা ভিডিও দেখেছি, আমি হয়তো পেলে আপনাকে পাঠাতে পারবো। এটা সাধারণ একটা ছেলে যাত্রাবাড়ির, সে তার বাসা থেকে দেখছিল যে স্নাইপার দিয়ে পুলিশ গুলি করে নাই, কিন্তু ছাট করে স্নাইপারের গুলিতে কি জানে ছাত্র ডেড বডি করতেছে, এর মধ্যে কোনো কিছু নেই। ইভেন এই যে সাইদ যে শহীদ হলো, এই সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, 3-4 ঘন্টা পরে তাকে হসপিটালে নিয়েছে। সেই সময়ে 3-4 ঘন্টা সে কোথায় ছিল? তাকে কি নিজেরাই তাকে কি ফিল করলো? সে তো স্পটে ডেড হয় নাই, বুলেটের কারণে স্পট ডেড হয় নাই, হয়তো পরে তাকে অন্যভাবে তাকে নিহত করা হয়েছে এবং লাশ দেখানো হয়েছে। লাশের এটাও হতে পারে, কিন্তু কারণ ওইখানে ধূম্র জাল যেহেতু রয়ে গেছে, সেটা যেহেতু স্পষ্ট হয়ে আসে নাই, অনেকের ধারণা অনেক রকম আসতে পারে। তো এগুলো পরিষ্কার হবে। কিন্তু এই যে অনুপ্রবেশকারীরা যে আন্দোলনটাকে নষ্ট করলো, বা এই যে আন্দোলনটা এখন মবে তৈরি হলো এবং মবের সাথে বলতেছে মব জাস্টিস, মবের সাথে দ্য ওয়ার্ড মবের সাথে দ্য ওয়ার্ড জাস্টিস যায় না, ইটস টোটালি ডিফারেন্ট। মব যায় মাফিয়াদের সাথে, মব ক্রিয়েট করে মাফিয়ারা। তাহলে কি আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কি মব স্টার, মাফিয়া স্টার? বাংলাদেশে যদি একজন মাফিয়া স্টার যদি সরকার পরিচালনা করে, তাহলে আমরা কি আশা করতে পারি? বাংলাদেশের 52 থেকে আমরা এখন দেখছি যে বাংলাদেশ এটা সুপরিকল্পিত ভাবে 32 নম্বর জ্বালানো, সুপরিকল্পিত ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে অশালীন ব্যবহার করা, সুপরিকল্পিত ভাবে গণভবনে অশালীন ব্যবহার করা, এইগুলো সবকিছুই ওনার সুদূর প্রসারী একটা প্রোগ্রাম, পরিকল্পনা। তাই যদি হয়ে থাকে, এই পরিকল্পনা কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি হচ্ছে ভ্যান্ডালিজমের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, যেরকম আগে বাড়িঘর দখল করে ফেলতো ডাকাতরা, ঠিক সেই দেশটাকে, বাংলাদেশটাকে উনি ডাকাতির মাধ্যমে, গ্লোবাল একটা মাফিয়ার মাধ্যমে, একটা পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে উনি ডাকাতি করে ফেলেছেন।